তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা প্রচণ্ড বেশি গুরুত্বপূর্ণ যারা ভাবছেন গাড়ি কিনবেন অথবা গাড়ি কেনার প্ল্যানিং করছেন। ফ্রম দ্য মান্থ অফ এপ্রিল প্রত্যেকটা গাড়ির দাম বাড়তে চলেছে। মোটামুটি লো সেগমেন্ট গাড়ির দাম 40,000 টাকা বাড়বে, মিড সেগমেন্ট গাড়ির দাম 60 থেকে 70,000 টাকা বাড়বে, আর হাই সেগমেন্ট গাড়ির দাম মোটামুটি 1,00,000 টাকা বেড়ে যাবে। এই জন্য যদি গাড়ি কেনার কোনো প্ল্যানিং এখনও করছেন, মার্চ মাসের মধ্যে গাড়ি উঠিয়ে নেবেন। কারণ মার্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। প্রত্যেকটা ব্র্যান্ডকে একটা রিপোর্ট পাঠাতে হয় তাদের হেডকোয়ার্টারে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে আর সেই ইয়ারে কতগুলো গাড়ি সেল হয়েছে, কতটা প্রফিট হয়েছে। তাই জন্য তারা কিন্তু একদম এন্ড অফ দ্য ইয়ার, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং মার্চ, তখন কিন্তু তারা অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে, সেম অ্যাজ ডিসেম্বর। এবার যারা যারা ভাবছেন যে আমি একদম লো সেগমেন্টের গাড়ি নেবো, যেরকম ওয়াগনার, সেলেরিও, এসপ্রেসো, এই সমস্ত গাড়ির দামও কিন্তু 40,000 টাকা বেড়ে যেতে পারে। আর নয়তো কনজিউমার ডিসকাউন্ট থাকবে না, মানে মোদ্দা কথা ডিসকাউন্ট পাবেন না, তার মানে গাড়ির দাম 40,000 টাকা বেশি পড়বে, যেখানে মার্চ মাসে কিন্তু গাড়ির দাম 30 থেকে 35,000 টাকা ডিসকাউন্ট থাকবে। এবার যারা বলছেন রাকেশ দা আমাদের বাজেট খুবই কম, 6 লাখ টাকা আছে বাজেট, তার মধ্যে গাড়ি নিতে হবে, তাহলে পরে এসপ্রেসো, চোখ বন্ধ করে, নয়তো সেলেরিও। তবে এসপ্রেসো সেলেরিওর মধ্যে সবথেকে বেটার চয়েস হচ্ছে সেলেরিও। এসপ্রেসো ভিড়ভাড়ে চালানোর জন্য ঠিক আছে, কিন্তু গাড়িটার বিল্ড কোয়ালিটি কিচ্ছু নেই, পুরো পাতলা পাপড় যাকে বলে। ওর থেকে কেটেন অনেক অনেক বেশি বেটার। কেটেন 2 স্টার অফিসিয়ালি, আর এসপ্রেসো 0 স্টার। এরপরে যারা বলছেন রাকেশ দা ইগনিশ কীরকম হবে, ইগনিশ দেখুন দাদা, ইগনিশ দেখতে খুব ভালো, আমারও গাড়িটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু ইগনিশের প্রবলেম অনেক বেশি আছে। যেরকম সাসপেনশন স্টিফ, নাম্বার 1, নাম্বার 2 মাইলেজ প্যাথেটিক, নাম্বার 3 গাড়িটা যখনই মোটামুটি 40 থেকে 50,000 কিলোমিটার চলে যায়, গাড়িটা সাসপেনশন আর হুইল অ্যালাইনমেন্টের ইস্যু চলে আসে। সেটা হতে পারে আপনার গাড়িতে নেই, হতে পারে আরেকজনের গাড়িতে আসতে পারে, বাট প্রবলেম আসে। এই জন্য আমি কখনো ইগনিশ রেকমেন্ড করি না, তার জন্য কিন্তু গাড়িটার রিসেল ভ্যালু কিচ্ছু নেই। আর নেক্সট হচ্ছে ইগনিশ ডিসকন্টিনিউ হয়ে যাবে মোরাললেস 2026-এর এন্ড অথবা 2027 সালে। এমন কোনো গাড়ি নেবেন না যেটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, কারণ আর 5 বছর আগে গিয়ে সেই গাড়িটা কিন্তু স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকবে না, তখন কিন্তু বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না। যেরকম হুন্ডাই ইউএনের কোনো স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে না এখন, যেরকম মারুতি রিডস পাওয়া যাচ্ছে না, এসক্রস, এই সমস্ত গাড়িগুলো ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার জন্য গাড়িগুলো স্পেয়ার পার্টস এখন একদমই অ্যাভেলেবেল নেই। আর যারা কনফিউশনে ভুগছেন ওয়াগনার নাকি সুইফট, দুটো গাড়ি রাজা গাড়ি, দুটো গাড়ি মোটামুটি 10-15 বছর চালানোর পরও বিশাল দামে বিক্রি হয়ে যায়। দুটো গাড়িরই মানে মাইলেজ খুব ভালো, মেনটেনেন্স কিচ্ছু নেই, মোটামুটি 3200 থেকে 3500 টাকাটা পেড সার্ভিস, ম্যাক্সিমাম 4,000 টাকা। আর যদি সব কিছু চেঞ্জ করি ম্যাক্সিমাম 4,500 থেকে 5,000 টাকা, এভরিথিং চেঞ্জ করি। তো এই জন্য বলতে এই সমস্ত গাড়ি খুবই বেটার, ভ্যালু ফর মানি, আর বহু বছর চলবে। এবার যারা বলছেন গ্র্যান্ড i10 নিতে পারি, গ্র্যান্ড i10 খুব ভালো গাড়ি, কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ একটু সাবধান, গাড়িটাতে জং বেশি পড়ে আর ক্লাচ কিন্তু প্রচণ্ড বেশি টাইট হয়ে যায়। গ্র্যান্ড i10 নিতে পারেন যদি আপনি রেগুলার অল্পক্ষণের জন্য ড্রাইভ করছেন, কিন্তু গ্র্যান্ড i10 নিয়ে আপনি 500, 600, 400 কিলোমিটার ফ্রিকুয়েন্টলি ড্রাইভ করতে পারবেন না, পায়ে ব্যথা করে। আর তার সাথে গাড়ির মাইলেজ অতিরিক্ত কম, ভিড়ভাড়ে চালানোর গাড়ি নয় i10। যারা যারা i10 ব্যবহার করছে তারা একই কমেন্ট করে, রাকেশ দা গাড়িটার মাইলেজ কী করে বাড়ানো যেতে পারে? কী করে বাড়াবে, গাড়িটার মাইলেজই তো কম। হুন্ডাইয়ের প্রত্যেকটা গাড়ির মাইলেজ কম, এছাড়া সব কিছু ঠিক আছে, আর একটু প্রবলেম ক্লাচে, এছাড়া কোনো প্রবলেম নেই। এবার যারা বলছেন এক্সটার সব দিক থেকে ভালো, শুধু পিছিয়ে আছে একটা দিকে, সেটা হচ্ছে ওর মাইলেজটা অতিরিক্ত কম। ভিড়ে গেলেই মাইলেজ দিচ্ছে 9 থেকে 11 ম্যাক্সিমাম, আর হাইওয়েতে ম্যাক্সিমাম 16 কি 17 ম্যাক্সিমাম। এদিকে কিন্তু গাড়িটা কিন্তু 1.2 লিটারের গাড়ি, মাইলেজ দিচ্ছে 1,500 সিসির মতো মাইলেজ দিচ্ছে। এই জন্য ডেলি ইউজ করার জন্য এক্সটার নয়। তো বস দেখো, ডেলি ইউজ করার জন্য তো এই জন্যই লোকে ডিজায়ার, সুইফট, ওয়াগনার এগুলো নেয়, কারণ এই সমস্ত গাড়িগুলোকে চালিয়ে আপনি মানে মেনটেনেন্স খরচা অত বেশি পড়বে না, অত গায়ে লাগবে না। কিন্তু হুন্ডাইয়ের যে কোনো ছোটো গাড়িকে চালালে পরে মনে হচ্ছে যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন। ঠিক আছে, এই যে অল্টো K10 এর মাইলেজ এত দেয়, আমার যে বুলেট আছে ওর থেকে একটু কম দেয়, তবু অনেকটাই বেশি দেয়, মানে গাড়ির তুলনায় বলতে গেলে অনেক বেশি মাইলেজ। ঠিক আছে, আর ওই সমস্ত গাড়ির বিল্ড কোয়ালিটির কথাবার্তা এগুলো সব ইউটিউবে চলে, ইউটিউবে টাটা মোটর, মাহিন্দ্রা এগুলো করছে, বিল্ড কোয়ালিটির প্রমোশন চালাচ্ছে, আর যত নতুন বায়ার আছে তাদেরকে ব্রেন ওয়াশ করছে। ঠিক আছে, যত পুরনো ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তারা এক কথাই বলবে, কখনও ইউটিউবের ফাঁদে পড়বেন না। আমি কিন্তু বলছি না আমার কথা শুনে গাড়ি নেবেন, একদমই নয়। আপনি আপনার নিজের মতো করে, যত মেকানিক আছে, মিস্ত্রি আছে, ড্রাইভার আছে, এক্সপিরিয়েন্স প্রফেশনালস আছে যারা অটোমোবাইল সেকশনে রয়েছেন, তাদের সাথে কথা বলুন, মতামত নিন, তারপরে গাড়ি নেবেন। কারণ ইউটিউবের কোনো এরকম দালাল যেগুলো আছে, এজেন্ট, তারা কিন্তু সাংঘাতিক। আর দেখুন এই যে মারুতিতে কোনো প্রমোশন করতে হয় না, আর মারুতির বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন না, কারণ ইউটিউবে যত বড় বড় ইউটিউবাররা আছে তারা তাদের কাছে এই সমস্ত টাটা মোটর, সিট্রিয়ন, রিনল্ট এরা যায়, বিকজ এদের গাড়ি বিক্রি হয় না, এদের গাড়িগুলো খারাপ হয়ে থাকে, আর খারাপ হওয়ার পরে কিন্তু লোকে কিন্তু তখন কান্নাকাটি করছে, গাড়িটাকে বিক্রি করে দিচ্ছে। কিছু না, আপনি গাড়ি নেওয়ার আগে না একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যান, সেখানে গিয়ে দেখুন কতগুলো মারুতির গাড়ি আছে, কতগুলো হুন্ডাইয়ের আছে, কতগুলো হন্ডার আছে, আর কতগুলো টাটা মোটরস পড়ে আছে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেলে আপনি বুঝতে পারবেন যে মারুতির গাড়ি সেখানে অনেক পুরনো পড়ে আছে। একটা পুরনো অল্টো 800 K10 নয়, সেটার দামও মোটামুটি 2.5 লক্ষ টাকা, কিন্তু একটা নেক্সন সেটার দাম 3.5 লক্ষ টাকা। কোথায় একটা 9 লাখ টাকার গাড়ি আর কোথায় একটা 5.5 লাখ টাকার গাড়ি।
এই জন্য এই সমস্ত গাড়িগুলো বিক্রি হয় না বলেই বড় বড় ইউটিউবারদেরকে দিয়ে ভিডিও বানানো হচ্ছে। আপনি বলুন না, আপনি কতগুলো মারুতির অ্যাড দেখতে পান আর কতগুলো আপনি টাটা মোটরসের বিল কোয়ালিটি অ্যাড দেখতে পান? এখানেই পার্থক্যটা। আর এখনকার দিনে যে অবস্থা, কোনো ইউটিউবার সত্যি কথা বলে না, সব মিথ্যে কথা বলে আর সমস্ত উল্টোপাল্টা ব্র্যান্ডে অ্যাডভার্টাইজমেন্ট করে। তাদের খপ্পরে পড়ে কিন্তু কোনো রকম গাড়ি ভুলভাল নিয়ে নেবেন না, পুরো পস্তাবেন। সবসময় মেকানিকদের সাথে কথা বলবেন, তারপরে গাড়ি নেবেন। তো যারা বলছেন যে রাকেশ দা ডিজায়ার নিতে পারি, ডিজায়ার খুব ভালো গাড়ি, ওর মতো গাড়ি হয় না, চোখ বন্ধ করে নিতে পারেন। যদি ডিজায়ার নিচ্ছেন ওটার VXI নেবেন। আর যারা বলছেন ব্রেজা নেবেন, ব্রেজা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কার ফ্রম মারুতি। সবথেকে বেস্ট বিল্ড কোয়ালিটি ছিল, এখন ব্রেজার ওপরে বিল্ড কোয়ালিটি হচ্ছে ভিক্টোরিস। যদি আপনার বাজেট 11,90,000 টাকা থাকে, মার্চ মাসের পরে কিন্তু ভিক্টোরিসের দাম আরও বেড়ে যাবে, মোটামুটি 13 লাখ টাকার আশেপাশে পৌঁছে যেতে পারে। এই জন্য মার্চ মাসের মধ্যে যদি ইচ্ছা হয় 11.5 লাখ টাকা, 11,70,000 টাকা, চোখ বন্ধ করে গো ফর ভিক্টোরিস। ওয়ান অফ দ্য বেস্ট কার, ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড কোয়ালিটি কার ফ্রম মারুতি। তার সাথে সেরকম মাইলেজও দিচ্ছে। অত বড় গাড়ি, সেখানেও কিন্তু কোম্পানি ক্লেম করছে 20 মাইলেজ। অত দেবে না, মোটামুটি ভিড় বাড়ে ওই 16 কি 15, ভিড়ে খুব ভিড় হয়তো 12-13 দেবে। কারণ কোনো গাড়িই কিন্তু সে গাড়িটা 1 লিটার হোক কি 1.2 হোক কি 1.5 লিটার হোক, সে গাড়িটা কিন্তু মাইলেজ ভিড় বাড়ে দেয় না। ভিড়ে কিন্তু অল্টো কখনো কখনো আমাকে 13-14 মাইলেজ দিচ্ছে, কিন্তু হাইওয়েতে উঠে আমাকে এটা 22, 23, 24 দিয়েই দেয়। আর হালকা ট্রাফিকে মোটামুটি 18, 17.5। এই জন্য যদি কোনো বড় গাড়ি নিতে চাইছেন, আপনাকে জানতে হবে মাইলেজটা আপনাকে নিজেকে বার করতে হবে, গাড়িটাকে সেভাবে চালাতে হবে, একদম সফট ফুড ড্রাইভ করতে হবে, বেশি মোচড় মারলে হবে না। ঠিক আছে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো সবথেকে বেস্ট মাইলেজ কীভাবে গাড়ি থেকে নিতে হয়। আমি আমার ব্রেজাতে মোটামুটি 21 মাইলেজ পেয়েছি, কিন্তু অ্যাভারেজ মোটামুটি 17.5 থেকে 18 ম্যাক্সিমাম, তার উপর দেয় না। তবে হ্যাঁ, লংয়ে গেলে পারে কিন্তু আমি ভালো মাইলেজ পাই। এবার যারা ভাবছেন আমি খুব লংয়ে ঘুরতে যাব, মাইলেজটা খুব একটা ফ্যাক্টর না দাদা, তাহলে পারে গো ফর হন্ডা। ঠিক আছে, হন্ডার গাড়ি ওয়ান অফ দ্য বেস্ট কার্স। হন্ডার স্পেয়ার পার্টস কিন্তু খারাপ হয় না, কোনো অসুবিধা নেই। আপনি হন্ডার একটু মেনটেন্যান্স চার্জেস অনেকটাই বেশি, বাট ওই যে বললাম কম চালালে পরে গাড়ি খারাপ হবে না, মাইলেজ একটু কম দেবে, কিন্তু যখন লংয়ে যাবেন তখন কিন্তু হন্ডা সিটিরও মাইলেজ অনেক ভালো। সবসময় এটা জানবেন, যখনই আমরা খুব লংয়ে গাড়ি চালাই তখন কিন্তু 1,500 সিসির গাড়িও ভালো মাইলেজ দেয়, কারণ সেখানে ক্লাচ গিয়ার শিফটিং করতে হয় না। পার্থক্যটা জানবেন, এই যে 1 লিটার, 1.2 আর 1.5 লিটারের ইঞ্জিন, সমস্ত ইঞ্জিন সেম মাইলেজ দিত যদি গাড়িগুলো একদম সমান মসৃণ চলতো। এই যে 1 লিটারের গাড়িতে যত বেশি গিয়ার শিফটিং করবো ওর মাইলেজটা একটু কম হবে, 1.2তে মাইলেজটা আরও বেশি কম হবে, আর 1.5-এ গিয়ার শিফটিং করলে আরও বেশি কম হবে। যখন গাড়ির চাকা ঘুরতে থাকে, যখন গাড়ি চলতে থাকে উইদাউট গিয়ার শিফটিং, উইদাউট ব্রেকিং, উইদাউট ক্লাচিং, শুধু অ্যাক্সেলারেশন হচ্ছে কনস্ট্যান্ট স্টেডি, তখন কিন্তু এই অল্টো K10 আর এই যে ব্রেজা বা নেক্সন বা ক্রেটা সবার মাইলেজে কিন্তু সেম। শুধু মাইলেজটা কখন কমে, যখন আমরা গিয়ার শিফটিং করি। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা, হুন্ডায় সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে গিয়ার শিফটিংয়ে হালকা হালকা স্টাকিং ইস্যু হয় গাড়ি পুরনো হলে। আর গিয়ার শিফটিংয়ে এই স্টাকিং ইস্যু হয় বলেই হুন্ডায় প্রত্যেকটা গাড়ির মাইলেজ কম, প্রত্যেকটা গাড়ি। আপনি এই কথাটা প্রত্যেকটা মেকানিক, বড়সড় মেকানিক, তাকে জিজ্ঞাসা করবেন, সেই কথাটাই বলবে। হুন্ডায়ের প্রত্যেকটা গাড়িতে গিয়ার শিফটিং প্রচণ্ড স্টাক হয়। যখন গাড়ি 1 লক্ষ কিলোমিটার চলে যায় তখন গাড়িতে প্রচণ্ড বেশি অতিরিক্ত পরিমাণে রিভার্সে আটকে যায়, কখনো 2 থেকে 3 গিয়ে খাচখাচ এরকম শব্দ হচ্ছে। এগুলো খুব কমন ইস্যু হুন্ডাইতে। i10-এ, i20-তে অতটা হয় না, i10-এ খুব বেশি হয় এটা। ইভেন অ্যালকাজারও ওই প্রবলেমটা দেখা গেছে। তো এই জন্য আমি বেশি রেকমেন্ড করি না হুন্ডাই, আমি অলওয়েজ টয়োটা, মারুতি অর হন্ডা। যদি আপনার পয়সা করে বেশি থাকে তাহলে গো ফর হন্ডা। যাকগে, এই হলো কথাবার্তা। যদি গাড়ি নিতে হয় মার্চ মাসেই গাড়ি নেবেন, এপ্রিল করবেন না। আর যদি মনে হয় না আমি ফ্লেক্সিবলের গাড়ি নেবো, তাহলে ওয়েট ফর মে অর জুন। এপ্রিল মাসে কোনো রকম গাড়ি নেবেন না, এপ্রিল মাসে গাড়ির দাম অনেক অনেক বেশি থাকবে, বিকজ সবে নতুন এয়ার পড়লো, টার্গেট অত পূরণ করতে হয় না। আবার মোটামুটি গাড়ির দাম কমবে সেই সেপ্টেম্বর মাসে গিয়ে, অক্টোবর নভেম্বর মাসে কোনো রকম গাড়ি নেবেন না, আবার ডিসেম্বরে নেবেন। ঠিক আছে, গাড়ি নেওয়ার বেস্ট টাইম আমি বারবার বলছি, সেটা হচ্ছে ডিসেম্বর, মার্চ আর হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, ব্যাস। এছাড়া কোনো রকম গাড়ি কিনবেন না, অন্য সময় কোনো গাড়ি নেবেন না। ঠিক আছে, তো এই ভিডিওটা এতদূর রাখছি। আপনার কাছে যদি কোনো গাড়ির কোটেশন থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন, কত কী দাম পড়ছে, আর আপনি কোন গাড়ি নিতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার গাইস, বাই বাই।